সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাশপের প্রতিষ্ঠাতা খালেদ মনসুর চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, সম্প্রতি বাশপের টুর্নামেন্ট করেছেন, সো কেমন ছিল টুর্নামেন্ট? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সম্প্রতি আমরা যে টুর্নামেন্টটি করেছি সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের যে ধারাবাহিকতা ছিল, এটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের একটা নির্দেশনা ছিল, সেই হিসাবে আমরা টুর্নামেন্টটা করেছি। তো টুর্নামেন্টের মধ্যে আমাদের অনেক ভালো রেজাল্ট হয়েছে। স্কুল কলেজের বাচ্চারা এতে পার্টিসিপেট করেছে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে। তো আমরা ডে বাই ডে চেষ্টা করছি যাতে বাশপটা আরও উন্নত করা যায়। কিছুদিন আগে শ্রীলঙ্কায় গিয়েছিলেন নবম এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে, কেমন ছিল সেই আয়োজনটা? খুবই ভালো ছিল। আমি সেই সময় এশিয়ান গুজুরিও কারাতে ফেডারেশনের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার তত্ত্বাবধানে এই চ্যাম্পিয়নশিপটি হয়েছে। ওইখানে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল শ্রীলঙ্কার দামিত বান্দ্রা, সেন্সি দামিত বান্দ্রা, উনি আয়োজন করেছেন। কিন্তু আমরাই অনুমোদন দিয়েছিলাম 2023 সালে নেপালে। সেই ধারাবাহিকতায় সে ওই চ্যাম্পিয়নশিপটি সে আয়োজন করেছে। চ্যাম্পিয়নশিপটা অনেক ভালো ছিল, অনেক দেশ এতে পার্টিসিপেট করেছে। যেমন কাজাখস্তান থেকে এসেছে, উজবেকিস্তান থেকে এসেছে, অনেক দেশ পারে। খুব ভালো ছিল, আমরা আয়োজনও খুব ভালো করেছি, সবাই মোটামুটি ভালো এনজয় করেছে। এবং নেক্সট আমাদের যে চ্যাম্পিয়নশিপটা হবে সেটা হবে ম্যানিলায়, ফিলিপাইনে। আচ্ছা, শ্রীলঙ্কায় বাংলাদেশের অংশগ্রহণটা কেমন ছিল? আমাদের অংশগ্রহণটা খুবই ভালো ছিল, কিন্তু আমাদের পার্টিসিপেন্ট ছিল অল্প। 5 জন পার্টিসিপেন্ট ছিল আমাদের। কারণটা হলো শ্রীলঙ্কা যাওয়াটা একটু অনেক ডিফিকাল্ট, একটু কস্টলি, যার কারণে ওই সময় বাচ্চাদের অনেকের পরীক্ষা ছিল যারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল। তো সেই সুবাদে কিন্তু আমরা টিমটা বড় করতে পারিনি। তবে আমাদের রেজাল্ট ছিল, রেজাল্টটা আমরা যেটা আশা করেছিলাম সেই রকম না, মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছিল আর কি 5 জনের। আচ্ছা, আপনি বলছিলেন 5 জনের মতো ছিল, তারপরে যে প্রস্তুতি ছিল, পূর্ব প্রস্তুতি, যেহেতু বাকি টিমদের হয়তো বা মেম্বার্স বেশি, আমাদের কম, কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, সেই জায়গা থেকে প্রস্তুতিটা কেমন ছিল? বাংলাদেশের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু ভালো থাকলে হবে কি, একটু সময় দিতে হয়। সময়টা হলো যে সমস্ত প্লেয়াররা পার্টিসিপেট করবে তাদের একটা লং টাইম, একটা প্র্যাকটিসের একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। কিন্তু আমাদের দেশে একটু সমস্যা হয়ে যায় যে আমরা বাচ্চাদেরকে লং টাইম প্রক্রিয়ার মধ্যে রাখতে পারি না। মানে গার্ডিয়ানদের প্রবলেম থাকে, ফ্যামিলিগত প্রবলেম থাকে, স্কুল কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, সেই কারণে আমাদের এই দিক দিয়ে একটা সমস্যা। তবে এটা একটা, আমাদের টিমটা অনেক দূরে, তো এই জন্য সমস্যা হয়। যেমন শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া খুব কাছে, ওরা বাইরে উঠে চলে আসতে পারে বা বাই শিপও যেতে পারে। তারপর অন্যান্য দেশে ওদের একদম খুব কাছে, ফ্যাসিলিটিটা বেশি ওদের। আর ওদের বাংলাদেশি শ্রীলঙ্কায় আছে সংখ্যায় খুবই কম, কিন্তু ইন্ডিয়ান অনেক বেশি, বা শ্রীলঙ্কান ইন্ডিয়াতে বেশি। তো ওরা একটু বেশি কাছের আর কি, আত্মীয়তার মতো। তো যাই হোক, সেই হিসাবে আমরা ভালো করেছি, ইনশাল্লাহ আরো আগামীতে অবশ্যই ভালো করব। আচ্ছা, ক্যারাতে এবং বাশপের যে কার্যক্রমগুলো এভাবে কিভাবে পরিচালিত হয় এবং প্রশিক্ষণগুলো কিভাবে দেওয়া হয়? কারাতেটা হলো জাপানিজ মার্শাল আর্ট, যেটা জাপানে 1500 বছর আগে যেটা উৎপত্তি হয়েছে। তো ওইটা ডে বাই ডে কারাতে উন্নয়ন হয়েছে। তো এটা বিভিন্ন স্টাইলে ওইটা বিভক্ত হয়ে গেছে। তো সেই হিসাবে গুজুরিও যে এটা একটা স্টাইল। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের যে অফিসিয়াল যে কয়েকটি আইটেম আছে তার মধ্যে গুজুরিও কারাতে একটি। তো 1999 সালে বাংলাদেশে এটা আমি প্রবর্তন করি। আমার এক টিচার ছিলেন, উনি হলো এলভিন থান। উনি বর্তমানে জীবিত নেই, মানে মারা গেছেন। তো ওনার হাত ধরে উনি আমাকে 2004 সালে, আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে সিঙ্গাপুর যাই। তখন 4th আউকো চ্যাম্পিয়নশিপ হয়। 4th আউকো বর্তমানে যে একেএফ বলে, এশিয়ান কারাতে ফেডারেশন বলে, তারই পূর্বরূপ। এবং ওই দিনে আমরা কংগ্রেসে ভোটাভুটি করে একেএফ আমরা গঠন করেছিলাম, আমি তার মধ্যে একজন অংশীদার। এরপর থেকে এটা উনি আমাকে বললো যে গুজুরিটা তুমি বাংলাদেশে এস্টাবলিশ করো। তখন ওনার কাছে আমি ট্রেনিং নেই এবং উনি আমাকে অ্যাফিলিয়েশন দেয়
এই তখন থেকে বাংলাদেশের গুজুরিও পদযাত্রা শুরু, এবং সেই সাথে উনি একই সাথে ওয়ার্ল্ড গুজুরিও কারাতে ফেডারেশন অ্যাফিলিয়েশন, এশিয়ান গুজুরিও কারাতে ফেডারেশন অ্যাফিলিয়েশন সবগুলো উনি বন্দোবস্ত করে দেন। তখন থেকে আমি এটা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে। বাহ, এবার একটু জানতে চাই যে ক্যারাতে শেখার যে প্রয়োজনীয়তা বা এটা শেখাটা দরকার কেন, বা শেখার পরের উপকারিতা, এবং এক্ষেত্রে অভিভাবকদের কি ধরনের আসলে অংশগ্রহণ দরকার? কারাতে শেখার প্রয়োজনীয়তা সবার প্রয়োজন, সেটা একদম আপনার শিশু থেকে একদম বয়স্ক যারা আছে সবাই, সেটা মহিলা হোক আর পুরুষ হোক, বালক হোক বালিকা হোক, সবারই শিক্ষা প্রয়োজন। কারণ এটা একটা আত্মরক্ষামূলক পদ্ধতি। তো কারাতে শুধু আত্মরক্ষা শিক্ষা দেয় না, কারাতে সর্বপ্রথম আপনাকে শিক্ষা দেবে একটা ডিসিপ্লিন। ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসবে। অনেকের একটা ধারণা খুবই ভুল, সেটা হলো যে কারাতে শিখলে ছেলে খারাপ হয়ে যাবে, মারামারি করবে, এগুলো কিন্তু ঠিক না। আরও বরঞ্চ ও কারাতের মধ্যে সে যখন পদার্পণ করবে তখন দেখা যায় কি সে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। এবং ডিসিপ্লিন, প্রথম কথা হলো যে আপনার এখন সাহস 5% আছে। আপনি যদি 1 সপ্তাহ বা 15 দিন 1 মাস যদি প্র্যাকটিস করেন, ওইটা সাহসটা কিন্তু আস্তে আস্তে আপনার উপর দিকে, গ্রাফটা উপর দিকে যেতে থাকবে। তো এই দুইটা জিনিস, তিনটা জিনিস হলো আপনি নিজের বোল্ডনেস, তারপর নিজের আত্মরক্ষার কৌশল বা সাহস, মনোবল সব কিছু আস্তে আস্তে দিয়ে বাইরে বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা হলো কারাতে যে পূর্ণাঙ্গ ধরে রাখবে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস সেটা হবে সে কিন্তু খুব স্মার্ট হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আর ডিসিপ্লিনের মধ্যে থাকবে, তার চরিত্রের গঠনের মধ্যে কিন্তু অসম্ভব ধরনের একটা প্রভাব বিস্তার করবে। আচ্ছা, আমরা জানি যে কারাতের যে শুরুটা সেটা আপনার হাত ধরে হয়েছে, এবং পরের যে উন্নয়ন সেটাও আপনার হাত ধরে হয়েছে। বাংলাদেশে কারাতের যে শুরুটা সেটা কিভাবে এনেছিলেন আপনি? বাংলাদেশের কারাতে এটা আমি বলি, একজন ভদ্রলোক ছিলেন, ওনার নাম হলো আলওয়াত হোসেন। বাংলাদেশে প্রথম কারাতে আসে ওনার হাত ধরে। এর আগে বাংলাদেশে ছিল জুডো ছিল। তখন আলওয়াত হোসেন সাহেব প্রথম ওস্তাদ জাহাঙ্গীর আলমকে সুযোগ দেন। উনি তখন জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ জুডো অ্যান্ড কারাতে ফেডারেশন, জুডোর সাথে কারাতেটা অ্যাড হয়, জুডো অ্যান্ড কারাতে ফেডারেশনে প্রথম কোচ হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদ উনি নিয়োগ পান। ওই বেচের মধ্যে আমরা সর্বপ্রথম বেচ ছিলাম, আমিও একজন ছিলাম। তো সেই সূত্রে ধরে আস্তে 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 আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তারপর আমরা অর্গানাইজার হলাম, কোচ হলাম, কোচের পর অর্গানাইজার হলাম। এই করতে করতে আমি বাংলাদেশ জুডো অ্যান্ড কারাতে ফেডারেশনের প্রথম নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এবং সেই সময় আমরা কারাতের যত উন্নয়ন, যত ডেভেলপমেন্ট সব আমরা করেছি। কারণটা কিভাবে, বাংলাদেশে তখন প্রথম বাংলাদেশে যখন কারাতে টুর্নামেন্টটা হতো, জুডোর যে রেফারি সাইন ছিল ওই পদ্ধতিতে কারাতে পরিচালনা হতো। পরবর্তী আস্তে 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 জাপান থেকে কোচ আসলো, আসার পরে ওইটা ট্রেনিং দেওয়ার পরে আস্তে আস্তে কারাতে ডেভেলপমেন্ট হলো। মডার্ন কারাতের যে ডেভেলপমেন্টটা হলো সেটা হলো আমরা যখন 1998 সালে যখন নির্বাচন করে আমরা যখন ক্ষমতায় আসলাম, তখন ওই সময় হলো। কারণটা হলো এর আগে মাত্র বাংলাদেশে কারাতে রেফারি ছিল 6 জন। আমরা আসার পরে আমরা কারাতে রেফারি তৈরি করলাম 200 জন। এরপর থেকে কারাতের আস্তে আস্তে সম্প্রসারটা বেশি হলো। তখন বাংলাদেশ ন্যাশনাল টিমে, কারাতে ন্যাশনাল টিমে পার্টিসিপেট হতো মাত্র 16-17টা টিম। আমাদের আমলে হতো 85, মানে 85টা টিম আমরা উন্নত করেছিলাম। এরপরে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন বাংলাদেশে সর্বপ্রথম AKF এর জাজ আমরা তৈরি করি। আমার হাত দিয়ে এটা অ্যাপ্লিকেশন হয়, আমি পাঠিয়েছিলাম এবং আমার হাত দিয়ে হয়। এরপর আস্তে আস্তে এখন তো অনেকই হয়েছে, কিন্তু শুরুটা আমরা করেছিলাম আর কি, প্রত্যেকটা শুরু আমরাই করেছি। আচ্ছা, কারাতে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কিভাবে এটার প্রসার ঘটাতে চান? আমরা তো এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কারাতের প্রসারটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। তো সাথে সাথে আমরা এও তৈরি করছি আমাদের যে পরবর্তী জেনারেশন যারা এটাকে ধরে রাখবে, এটা পর্যায়ক্রমে হবে, আমাদের পরে যারা আসবে সেরকম অবস্থা আমরা ক্রিয়েট করছি, এবং এরকম অলরেডি অর্গানাইজারও আমরা তৈরি করে ফেলেছি। তো তারা আস্তে আস্তে এটা ধরে রাখবে।
তো বাংলাদেশ সরকার যদি মনে করে বা একটু যদি নজর দেয়, বাংলাদেশে কারাতে উন্নয়ন করার যথেষ্ট সম্ভাবনা আছে। এক সময় যখন আমরা কারাতে করতাম তখন তো মানুষ কারাতে কী জিনিস এটা একটা আশ্চর্যের মতো বিষয় ছিল, কিন্তু এখন আপনি দেখেন প্রতিটা ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা ছেলেরা কারাতে প্র্যাকটিস করে। আগে আর্মিতে কারাতে ছিল না, আমি আর্মিতে কারাতে ইনক্লুড করিয়েছি। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ছিল মেজর জেনারেল আনোয়ার হোসেন সাহেব। উনি আমাকে একদিন প্রস্তাব দিলেন যে মনসুর সাহেব দেখেন তো এটা কি করা যায়। তখন আমি এটা বললাম, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটার কার্যক্রম শুরু করতে পারি। তখন আমি এটা প্রপোজাল আকারে দিলাম, আর্মিতে কারাতে ইনক্লুড হলো, পরবর্তীতে বিজিবিতে হলো, তখন তো বিডিআর ছিল, এখন বিজিবি হলো। তা আগে থেকে কিন্তু আপনার ইয়েতে ছিল, এই আনসার বিডিবিতে ছিল, কিন্তু এইগুলো আস্তে আস্তে পরে ডেভেলপ হলো। এখন দেখেন তারপরে বিএমএতে যখন যারা ক্যাডেট ফিমেল তাদের জন্য আমি কোচ পাঠিয়েছিলাম, ওইগুলো আমাদের অনেক অবদান আছে আর কি, আমরা শুরু থেকেই করেছিলাম আর কি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন যখন একটা টেলিভিশন চ্যানেল ছিল তখনও কিন্তু আমি নিজে এটা প্রেজেন্টেশন করতাম। আচ্ছা, একদম প্রথম থেকে অনেক বছর একটাই চ্যানেল ছিল, শুক্রবার সকাল 9টার সময় এই প্রোগ্রামটা হতো আর কি। যাই হোক, এইভাবে আমরা অনেক চেষ্টা করেছি। আরেকটা ধারাবাহিক ফিচার আমি লিখতাম, সেটা হলো বর্তমান দিনকাল একটা ম্যাগাজিন ছিল, এখনও আছে সেটা, খবর গ্রুপের। ওইটাতে আমি ধারাবাহিক প্রায় 200 মতো ফিচার আমি লিখেছি। তো কারাতে ডেভেলপমেন্ট করার পিছনে আমরা অনেক চেষ্টা করেছি। এছাড়া বাংলাদেশে সাউথ এশিয়ান গেমস যেটা বলে সাফ গেমস, সেই গেমসে কারাতে কিন্তু ইনক্লুড ছিল না। জুডো ছিল, অন্যান্য ইভেন্ট ছিল, কিন্তু কারাতে ছিল না। তো সেইখানেও কিন্তু আমার প্রচেষ্টায় বা নেপালের একজন ভদ্রলোক ছিলেন টিএস রায়, ওনার প্রচেষ্টায় আমরা কিন্তু এটা ইনক্লুড করেছি। এবং 1999 সালে 8 সাফ গেমস নেপালে হয়, আমরা ফার্স্ট টিম নিয়ে নেপালে যাই। আমাদের প্লেয়ার ছিল 7 জন, আমরা 6টা পদক নিয়ে আসি, তার মধ্যে 2টা সিলভার ছিল। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে কারাতেকে অনেক এগিয়ে নিয়ে আসছি এই পর্যন্ত আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম কারাতে সম্পর্কে এবং বাসক সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলায় আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।